আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ১.৫ বছরের মধ্যে জাতীয় নির্বাচনের ইঙ্গিত সেনা প্রধানের, অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে সেনাবাহিনী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা, দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার আশাবাদ ভারত ও বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে। রাজধানীর সুপার শপে ১ অক্টোবর এবং নভেম্বর থেকে কাঁচা বাজারে নিষিদ্ধ হচ্ছে পলিথিন শপিং ব্যাগ, জানালেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এবং পোশাক কারখানায় ঠেকানো যাচ্ছে না শ্রমিক অসন্তোষ, আশুলিয়ায় আজও বন্ধ ৫৫টি গার্মেন্টস। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, আর এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ১৮ মাসের মধ্যে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যাই ঘটুক না কেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি সেনাবাহিনীর সমর্থন অটুট থাকবে বলেও জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ অবস্থান স্পষ্ট করেন এবারের সফল গণ অভ্যুত্থানে নন্দিত এই সেনাপ্রধান। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। সোমবার ঢাকায় সেনাপ্রধানের কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সেনাবাহিনী দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। ১ থেকে ১.৫ বছরের মধ্যেই বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত বলেও মনে করেন তিনি। তবে এর আগে দেশবাসী সবার ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপরও জোর দেন সেনাপ্রধান। আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি এই মুহূর্তে মনে করি না যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার কথা জানিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আগামী ১৮ মাসের মধ্যে যাতে নির্বাচন হয় সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে হবে। এ সময় সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখাও সাক্ষাৎকারে জানান সেনাপ্রধান। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, যাই হোক না কেন আমি তার পাশে থাকব, যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যান শেখ হাসিনা। পরে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাইয়ের গণ অভ্যুত্থানের শেষ দিকে ছাত্র জনতার সাথে পুলিশ ও সরকার সমর্থকদের মুখোমুখি লড়াই থেকে নিবৃত্ত রাখে সেনাবাহিনী। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা সোমবার স্থানীয় সময় রাত ১০টায় নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাসের অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। আজ ড ইউনূস জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। ২৭ সেপ্টেম্বর সকালে তার অধিবেশনে ভাষণ দেওয়ার কথা। পাশাপাশি একাধিক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থা প্রধানদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এছাড়াও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট, জাতিসংঘ মহাসচিব ও সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এবং ইউএসএআইডির প্রশাসক ড ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন। ৩ দিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ২৭ সেপ্টেম্বর দেশে রওনা হবেন প্রধান উপদেষ্টা। দুদেশের সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নিউ ইয়র্ক স্থানীয় সময় সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঢাকা দিল্লির পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এদিকে বৈঠক নিয়ে জয়শঙ্কর তার এক্স পোস্টে লিখেছেন, আলোচনায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অগ্রাধিকার পেয়েছে।
রাজধানীর সকল সুপার শপে আগামী 1 অক্টোবর এবং সকল কাঁচা বাজারে আগামী 1 নভেম্বর থেকে পলিথিনের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সবাইকে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। আরও জানাচ্ছেন মাঝহারুল হক মুহাজির। পলিথিনের উপর বিদ্যমান নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল কাঁচা বাজারে ক্লিন আপ কার্যক্রম উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমি আজকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। এ সময় বাজার পরিদর্শন করে সবাইকে পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরেন এই উপদেষ্টা। পরে এক মত বিনিময় সভার আয়োজন করে টাউন হল কাঁচা বাজার মালিক সমিতি। এ সময় পলিথিনের বিকল্প হিসেবে পাট ও কাগজের ব্যাগ ব্যবহারের তাগিদ দেন তিনি। 1 অক্টোবর থেকে দেশে বিদ্যমান যে নিষেধাজ্ঞা আছে পলিথিন এবং প্রোপাইলিন ব্যাগের ভিতরে, সেটা আমরা সুপার শপিং মলগুলোতে প্রয়োগ করতে যাচ্ছি। 1 নভেম্বর থেকে আমরা কাঁচা বাজারে প্রয়োগ করতে যাচ্ছি। আর বিকল্প বাংলাদেশে পলিথিন শপিং ব্যাগের বিকল্প প্রথাগতভাবেই আছে। আমাদের পাটের ব্যাগ, আমাদের যে ছালাগুলো আমরা বাসায় দেখি, আমাদের কাগজের ব্যাগ, কাপড়ের ব্যাগ, এগুলো বাংলাদেশে আছে। তিনি আরো বলেন, আগামী 1 নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও কঠোর হবে সরকার। এটা নতুন করে নিষেধ করার কিছু নেই, এটা আগে থেকেই নিষেধ করা আছে। 2002 সালের আইন থেকে নিষেধ করা আছে। তো আমরা অভিযান দিয়ে একটা তিক্ত পরিস্থিতির মধ্যে দিয়ে কাজটা শুরু করতে চাইনি। সকলকেই বুঝতে হবে যে পলিথিন ব্যবহারটা ক্ষতিকর, এটা রিসাইক্লিংই খালি সমাধান না। উৎপাদনকারীর বিরুদ্ধে অভিযান যেন ফলপ্রসূ হয়, সেজন্য আমরা কঠোর ব্যবস্থায় যাব। এ সময় মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে 311টি দোকানের মধ্যে 10টি দোকানে পলিথিন ব্যবহার করা হয় বলে জানানো হয়। দ্রুতই প্রতিটি দোকান পলিথিন মুক্ত করার আশ্বাস দেন দোকান মালিক সমিতি। মাঝহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত 11:30টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকা থেকে তাকে মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, সিয়াম হাসান 2018 সালে বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় চার্জশিটভুক্ত আসামি। তাকে মোহাম্মদপুরে একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সিয়াম হাসান সদ্য ছাত্র জনতা অভ্যুত্থানকালীন হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিকভাবে চললেও বেশ কিছু কারখানায় কোনোভাবেই শ্রমিক অসন্তোষ ঠেকানো যাচ্ছে না। আশুলিয়া শিল্পাঞ্চলে সকালে পোশাক শ্রমিকরা কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পরে দাবি দেওয়া না মানায় 9টি গার্মেন্টস কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এদিকে আগে থেকেই আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে 46টি তৈরি পোশাক কারখানা। কারখানাগুলোর সামনে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা টহল দিচ্ছে। টানা কয়েক সপ্তাহের এই শ্রমিক আন্দোলনে অনেক কারখানাতেই উৎপাদনে ভাটা পড়েছে। ক্রয়াদেশ অনুযায়ী সময়সীমার মধ্যে পোশাক ডেলিভারি দেওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। রাজধানীর শাহবাগ থানার হত্যা মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়াও তেজগাঁও শেরেবাংলা নগর থানার আরও 2টি মামলায় সাবেক এই আইজিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান এবং প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে এসব আদেশ দেন। খায়রুল ইসলামের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 5 আগস্ট 16 বছরের কিশোরের মৃত্যুর ঘটনায় রাজধানীর শাহবাগ থানার দায়ের করা মামলায় সকাল 9টায় আদালতে তোলা হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে দুপক্ষের শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এভাবে অর্ডার দিয়েছেন
যে তোমরা যে যেখানে আসো 15 থেকে 20টি লাশ ফেলে দিবে, যেন এই স্বৈরাচার সরকারকে হটানোর জন্য রাজপথে যারা নেমেছিল, গুলি খেয়েছে, মৃত্যুবরণ করেছে, যারা আপনারা বিগত দিনে মিডিয়ায় দেখেছেন। আমরা বারবার বলার পরেও অত্যন্ত অনুরোধ করা সত্ত্বেও বিজ্ঞ আদালত 10 দিন রিমান্ড মঞ্জুর না করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামি পক্ষের আইনজীবী জানান, অযৌক্তিক মামলায় সাবেক আইজিপিকে জড়ানো হয়েছে, কোনো হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত ছিলেন না। উনি একজন আইজিপি, উনি ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, এবং এই জায়গার মধ্যে একজনকে লুকেট করতে গেলে লোকেশন কালেকশন মোবাইলের মাধ্যমে হয়। সেই লোকেশন কালেকশন করলে উনার অস্তিত্ব পাওয়া যায় কোথায় ছিলেন। সেই প্রসঙ্গে আমরা বলেছি যে তাকে নিয়ে আবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কোনো যৌক্তিকতা নাই। এদিকে রাজধানীর তেজগাঁও থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী শাহজাহান খান ও সাবেক সাংসদ সাদেক খানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হয়েছেন। সোমবার রাত 3:30টার দিকে ডুলাহাজরা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সন্ত্রাসীদের হামলায় আহত হন এই সেনা কর্মকর্তা। তাকে কক্সবাজার হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে চকরিয়া থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল ডুলাহাজরা মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায়। রাত 3:30টায় সশস্ত্র ডাকাত দেখে দ্রুত আটক করতে গেলে লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাতের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ডাকাতরা গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার। টানা 72 ঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচি শেষে খাগড়াছড়িতে যানবাহন চলাচল শুরু হয়েছে। সকাল থেকে দূরপাল্লার গাড়ি ছেড়ে যাচ্ছে। সকল সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দেশের অন্যতম আকর্ষণীয় অবকাশ যাপন কেন্দ্র সাজেকে 3 দিন আটকে থাকার পর পর্যটকরা ফিরতে শুরু করেছেন। সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় সকাল 7টায় সাজেক থেকে পর্যটকদের নিয়ে 112টি পিকআপ, জিপ ও 23টি সিএনজি রওনা দিয়েছে। এর বাইরে শতাধিক মোটরসাইকেলে করে সাজেক ছাড়েন বহু পর্যটক। এছাড়াও খাগড়াছড়ির সহিংসতার পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে, জনজীবনে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। এদিকে অন্য 2 জেলা বান্দরবান ও রাঙ্গামাটির যান চলাচল এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিক্ষার আতুর ঘর হিসেবে পরিচিত পাড়া কেন্দ্রগুলোতে বন্ধ থাকায় পার্বত্য চট্টগ্রামে চরমভাবে ব্যাহত হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা। বরাদ্দের অভাবে কেন্দ্রগুলো বন্ধ হওয়ার হুমকির মুখে শিক্ষা, উন্নয়ন, স্বাস্থ্য, পুষ্টি পরিষেবা, পানি ও পয় ব্যবস্থা। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। খাগড়াছড়ি সহ 3 পাহাড়ি জেলায় শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে কাজ করছে পাড়া কেন্দ্র। ইউনিসেফের অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড 1983 সাল থেকে এই কেন্দ্র পরিচালনা করে আসছে। এসব পাড়া কেন্দ্রে প্রাক প্রাথমিক শিক্ষা সহ 19টি বিষয়ে যোগ্যতা অর্জন করে বিদ্যালয়ের ভর্তির জন্য প্রস্তুত করা হয়। ভিটামিন এ ক্যাম্পেইন, টিকা দেয়া সহ বিভিন্ন কাজের সহযোগিতা করেন পাড়া কেন্দ্রের কর্মীরা। এছাড়াও এলাকার গর্ভবতী নারী ও কিশোরীদের সংখ্যাসহ সব তথ্য টানানো থাকে কেন্দ্রে। গত বছরের জুলাই থেকে পাড়া কেন্দ্রগুলো বন্ধ থাকায় 3 পার্বত্য জেলার লাখো শিশুর শিক্ষা বিকাশ সহ পাহাড়ের প্রত্যন্ত এলাকার সামগ্রিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। বিদ্যালয়গুলোর অবস্থা একটু দূর হওয়াতে পাড়া কেন্দ্রগুলোতে সহজেই ছোট ছোট শিশুরা পাড়া কেন্দ্রগুলোতে যায়। আমি জনপ্রতিনিধি হিসেবে বলতে চাই, এই প্রকল্পে খুবই চালক করা দরকার। অন্যদিকে প্রকল্প বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পাড়া কেন্দ্রের অবকাঠামো। পাড়া কর্মী ও মাঠ সংগঠকদের অভিযোগ, প্রকল্পের মেয়াদ শেষ ও নতুন প্রকল্প শুরু না হওয়ায় বেতন ভাতা পাচ্ছেন না তারা। 8 মাস চলতেছে, আমাদের কোনো বেতন ভাতা নাই। খুবই কষ্টের মাঝে আছি। অপেক্ষায় থাকলেও মানে একটা নিশ্চিততা পাচ্ছি না, আবার অন্য কাজেও যেতে পারতেছি না। আর এই প্রকল্প না থেকে স্থায়ীভাবে করা হতো মানে ভালো হতো আর কি। উন্নয়ন বোর্ডের তথ্য মতে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে 2023 সালের জুন মাসে। নতুন প্রকল্পের প্রণয়ন করে পরিকল্পনা পাঠানো হয়েছে, এখন একনেকে অনুমোদনের অপেক্ষায়। নতুন প্রকল্প প্রণয়ন পূর্ব
ডিপিপি পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে। একনেকের অপেক্ষায় একনেক সভায় অনুমোদন পেলেই পারাকেন্দ্র তথা পারাকেন্দ্রের কার্যক্রম দ্রুত চালু করা সম্ভব। 3 পার্বত্য জেলায় 5,800টি পারাকেন্দ্র রয়েছে। প্রত্যেকটিতে রয়েছেন একজন পারাকর্মী। পার্বত্যাঞ্চলের মা ও শিশুর সার্বিক উন্নয়নে গড়ে তোলা পারাকেন্দ্রগুলো পুনরায় চালু হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মালয়েশিয়ায় মানব পাচার সিন্ডিকেটের অন্যতম বাংলাদেশি সদস্য আলতাফ খানকে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বাংলাদেশে 103 জন ব্যবসায়ীর নামে মামলা করে দেশ ছেড়েছিলেন বিতর্কিত এই ব্যবসায়ী। শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে দেশটির গোয়েন্দারা। কেরামতুল্লাহ বিপ্লবের আরও একটি রিপোর্ট। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, সচিব সহ 103 জনের বিরুদ্ধে মামলা করেছিলেন আলতাফ হোসেন। তিনি নিজেও একটি রিক্রুটিং এজেন্সির মালিক, যার নাম আফিয়া ওভারসিজ। নিজে দাবি করেছিলেন গণ অভ্যুত্থানের আগে তার এজেন্সি বা তিনি নিজে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দিয়ে খুইয়েছেন, যার পরিমাণ 32 কোটি। এই টাকা ফেরতের দাবি নিয়েই মামলা করেছিলেন মূলত আলতাফ হোসেন এবং জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থাও খুঁজতে থাকে তাকে। ব্যবসায়ীদের পক্ষ থেকেও নানা অভিযোগ দেয়া হয় বিভিন্ন সংস্থায়। ডিবিটেনে আমাকে ভিসা করে দিবে বলে আমার থেকে 7.5 লক্ষ রিঙ্গিত নিচে মালয়েশিয়ার টাকা। আমার বন্ধু হাজি আব্দুর রহমান ওনার থেকে আরো 1 লাখ ধার নিয়ে কাজ করে দিবে বললে পরে আর কাজ করে নাই। বহু ঘোরাঘুরি, পুলিশ রিপোর্ট করার পরেও কোনো ক্রমেই টাকা তোলার ব্যবস্থা করতে পারি না, কারণ সে তার বিভিন্ন পুলিশের সাথে হাত আছে এবং ওই দেশে জহরবারু রাজা ওনার সাথে নাকি সম্পর্ক। রোববার রাতে মালয়েশিয়ায় আটক হন আলতাফ হোসেন। দেশটির দুর্নীতি দমন কমিশন MACCর গোয়েন্দারা তাকে ধরতে আগে থেকেই ওত পেতেছিলেন সেখানে। ক্লাং উপত্যকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মালয়েশিয়া পুলিশ জানায়, সিন্ডিকেটের মাধ্যমে দেশটির বিমানবন্দরে কর্মরত কতিপয় অসাধু কর্মকর্তাকে ঘুষ দিয়ে বাংলাদেশি কর্মীদের ইমিগ্রেশন পার করার ব্যবস্থা করতেন আলতাফ। তাকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাচারকারী সিন্ডিকেটের অন্যতম হোতাও বলছেন দেশটির কর্মকর্তারা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। ব্যাংকিং খাত সংস্কার, অর্থ পাচার রোধে সহায়তা, ট্যাক্স রিটার্ন জমার ক্ষেত্রে আধুনিকায়নের বিষয়ে IMF এর কারিগরি সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে বাংলাদেশ IMF এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা এই বিষয়ে জানান। তিনি সাংবাদিকদের বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে নানা সংস্কারের জন্য অর্থ প্রয়োজন। বৈঠকে এ বিষয়ে IMF মিশনকে জানানো হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে কি কি সংস্কার করেছে তাও তাদের জানানো হয়েছে। এক্ষেত্রে IMF এর আর্থিক সহ কারিগরি সহায়তা দরকার। আমরা বলেছি যে আমাদের মোটামুটি সংস্কার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিয়েছি। ব্যাংকিং সেক্টরে বলেন, এনবিএর সেক্টরে আমরা নিয়েছি। এটা সময় কিছু লাগবে, ডিটেল আলাপ করে আলটিমেটলি তারা তাদের নিজস্ব ভিউ পরে অক্টোবর মাসে যখন আমরা ওয়ার্ল্ড ব্যাংক মিটিং এ যাবে তখন ওদের সাথে যারা পলিসি মেকার তাদের সাথে আলাপ হবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জলবায়ুর পরিবর্তন আর বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে হুমকির মুখে পড়েছে বিশ্বখ্যাত ব্রাজিলিয়ান কফির উৎপাদন। 7 দশকের মধ্যে সবচেয়ে কম কফি উৎপাদন হয়েছে এবছর। ইন্টারন্যাশনাল কফি অর্গানাইজেশন বলছে, এর ফলে চলতি বছর কফির দাম বেড়েছে প্রায় 55%। ফলে আশঙ্কা তৈরি হয়েছে কিছুদিনের মধ্যে সাধারণের সাধ্যের বাইরে চলে যেতে পারে জনপ্রিয় এই পানীয় পণ্যের দাম। ফারহিন ইসলাম টুব্বার রিপোর্ট। আয়েশ করে কফি পানের দিন কি তবে ফুরিয়ে আসছে? কফির সুঘ্রাণ ছাড়া যাদের একটি দিনও কাটে না, তাদের কাছে কেমন হতে পারে কফিবিহীন বিশ্ব, তা ভাবাই যায় না। বিশ্বে 120টিরও বেশি জাতের কফি চাষ হয়, যার মধ্যে সবচেয়ে বেশি আসে দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে। গবেষণা বলছে 2050 সালের মধ্যে বিশ্বের কফি উৎপাদনকারী জমির 43 থেকে 58% ফলনের অনুপযোগী হয়ে উঠবে। 150 বছর ধরে কফি উৎপাদনের শীর্ষে ব্রাজিল বছরে গড়ে 26 কোটি 80 লাখ মেট্রিক টন কফি উৎপাদন করে।
তবে বৃষ্টির স্বল্পতা, দাবানল ও খরার কারণে 7 দশকের মধ্যে উৎপাদন কমেছে এবছর। আমি প্রায় 8 থেকে 10 হাজার কফি গাছ হারিয়েছি। এবার অন্তত 500 থেকে 600 ব্যাগ কফি উৎপাদনের আশা করেছিলাম, কিন্তু অর্ধেক গাছই নষ্ট হয়ে গেছে। আমাদের 600 হেক্টর জায়গায় কফি বাগান পুড়ে গেছে। এমন উত্তপ্ত আবহাওয়া কফি চাষের একদমই উপযোগী নয়। এতে কফি উৎপাদন আশঙ্কাজনক হারে কমছে। ইতিমধ্যেই নিউ ইয়র্কে অ্যারাবিকা ও ইউরোপে রোবাস্তার দাম অনেক বেড়ে গেছে। দ্বিতীয় বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ ভিয়েতনাম, কলম্বিয়া সহ দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এপ্রিল থেকে স্বাভাবিক বৃষ্টিপাত হয়নি, ফলে কমেছে কফির উৎপাদন। এছাড়াও কন্টেইনার সংকট, বন্দরে পণ্যজট ও গাজা যুদ্ধের কারণে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়া কফির বাজারকে উত্তপ্ত করে তুলেছে। ইন্টারন্যাশনাল কফি অর্গানাইজেশন ICO বলছে, কম দামের কফি হিসেবে পরিচিত রোবাস্তা 1 সপ্তাহের ব্যবধানে 4.2% বেশি দামে বিক্রি হচ্ছে, যা গত 45 বছরের মধ্যে সর্বোচ্চ। অক্টোবরে কফির দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে মার্কিন কফি সরবরাহকারী প্রতিষ্ঠান জেমস মাকার। কফি গাছে ছায়া দেয় এমন গাছ রোপণ সহ কফির উৎপাদন বাড়াতে নানা উপায় দিচ্ছেন কৃষিবিদ ও বিজ্ঞানীরা। তবে যদি তাপমাত্রা বাড়তেই থাকে তাহলে হয়তো কফির উৎপাদন একেবারেই বন্ধ হয়ে যেতে পারে। ফারহিন ইসলাম টুম্পা, ATN বাংলা। নিউ ইয়র্ক এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালুর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এনটিভি পরিবারের আয়োজনে স্থানীয় সময় রোববার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্কে কর্মরত জাতিসংঘ অধিবেশন কভার করতে যাওয়া অনেক সাংবাদিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু বাংলাদেশকে এগিয়ে নিতে এখন সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে উল্লেখ করেন। তিনি বলেন, যেসব সাংবাদিক অন্যায় করেছে তাদের বিচার হওয়া উচিত, কিন্তু সেটা যাচাই বাছাই করেই যেন হয়, কোনো অবিচার যেন না হয়। সাংবাদিক ফরিদ আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী, ব্যবসায়ী লুৎফর রহমান বাদল সহ আরও অনেকে। রাজনীতিবিদ হোক বা কবি সাহিত্যিক হোক, যেই হোক, যে যা করেছে তার বিচার হওয়া উচিত। বিচার না হলে তো আমরা পরবর্তীতে আবার যে গ্রুপ আছে তারা একই কাজ করবে, এবং এই বিচারে সবার বিচারটা যেন স্বচ্ছ হয়, এটা খেয়াল রাখা যে ওনারা ভুল করেছে আবার আমরাও ভুল করে তাদেরকে বিচার করবে, এমন না হয়। যে যে অন্যায় করেছে তার বিচার হওয়া উচিত, এবং সেই জায়গায় সত্য বিচারের পক্ষে আমাদের সবাই সহযোগিতা করা উচিত। এবারে থাকছে পার্টেক্স খেলার খবর। আসন্ন নারী টি-20 বিশ্বকাপে ভালো খেলার প্রত্যাশা বাংলাদেশ দলের স্পিনার নাহিদা আক্তারের। ঘরের মাঠে টি-20 বিশ্বকাপ খেলার কথা থাকলেও রাজনৈতিক পট পরিবর্তনে ভেন্যু পরিবর্তন করে নিয়ে যাওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। এদিকে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে 4-1 ব্যবধানে 5 ম্যাচের সিরিজ জিতেছে বাংলাদেশ এ দল। সেই দলের সদস্য নাহিদা বলেন, এই সিরিজ খেলা বিশ্বকাপে তাদের কাজে লাগবে। শারজায় আগামী 3রা অক্টোবর বাংলাদেশ ও স্কটল্যান্ডের মধ্যকার খেলা দিয়ে পর্দা উঠবে নারী বিশ্বকাপের। শ্রীলঙ্কা যে সিরিজটা হলো, এই টিমের সাথে আমাদের ব্যাটাররা কিন্তু খুব ভালো একটা ফ্লোতে আছে। তারা কিন্তু রান করেছে বিদায় কিন্তু আমরা ভালো একটা টার্গেটে আমরা বোলিং করতে পেরেছি, আমরা বোলাররা ভালো ডিফেন্ডে করতে পেরেছি। তো আমার কাছে মনে হয় যে এশিয়া কাপের পরে যে আমাদের শ্রীলঙ্কা যে সিরিজটা হলো, আমাদের জন্য এটা খুব আমাদের বিশ্বকাপে কাজে লাগবে। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। কানপুরে সিরিজ বাঁচানোর ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে টাইগাররা। প্রথম টেস্টে চেন্নাইয়ে 280 রানের বিশাল ব্যবধানে হারে নাজমুল হোসেন শান্তর দল, তাই সমতায় ফিরতে মরিয়া মুশফিক ও মমিনুলরা, যদিও নিজেদের মাটিতে অপ্রতিরোধ রোহিত শর্মার দল। মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুশ্চিন্তা। ইনজুরির কারণে সাকিব আল হাসানের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। গ্রিন পার্কে 27 সেপ্টেম্বর সকাল 10টায় মাঠে নামবে দুদল।
সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। 1.5 বছরের মধ্যে জাতীয় নির্বাচনের ইঙ্গিত সেনাপ্রধানের, অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে সেনাবাহিনী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা, দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার আশাবাদ ভারত ও বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে। রাজধানীর সুপার শপে 1 অক্টোবর এবং নভেম্বর থেকে কাঁচা বাজারে নিষিদ্ধ হচ্ছে পলিথিন শপিং ব্যাগ, জানালেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এবং পোশাক কারখানায় ঠেকানো যাচ্ছে না শ্রমিক অসন্তোষ, আশুলিয়ায় আজও বন্ধ 55টি গার্মেন্টস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।